আমি আফরোজা নাজনীন সুমি স্বপ্ন আড্ডায় আছি আজকে জিম ডিভাইজার থেকে। তো ফেসবুক লাইভে আশা করবো আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকে কিন্তু আমরা অনেক মজার মজার কথা বলবো স্বপ্ন নিয়ে এবং আরও অনেক কিছু নিয়ে। আপনারা যে কোনো কিছু জানতে চাইলে প্রশ্ন করতে পারেন, যেহেতু এটা লাইভ সরাসরি আপনাদের কথা উত্তর দেবো। ড্রিম ডিভাইজারের প্রতিনিয়ত আড্ডা, স্বপ্ন আড্ডা। আমরা কিন্তু প্রতিনিয়ত একজন সফল ব্যক্তির সাথে আড্ডা দিচ্ছি এবং আড্ডা ছলে কিন্তু আমরা শিখে থাকছি। তো আপনারা যারা শিখতে চান বা আমাদের সাথে আড্ডা যোগ দিতে চান, তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে এই মুহূর্তে ফেসবুক পেজে লাইভে অ্যাক্টিভ থাকতে পারেন। এবং আজকে যিনি আমাদের সাথে আছেন তার পরিচয় আমি দিতে গেলে হয়তো পরিচয় দিতে থাকবো, কিন্তু পরিচয় দেওয়া শেষ হবে না। আমরা সংক্ষিপ্ত আকারে আড্ডার ফাঁকে ফাঁকে জানবো। তবে এই মুহূর্তে আপনারা যারা এখন আছেন দেখছেন, তারা কিন্তু কিছু জানতে চাইলে আমাদের কমেন্টসে করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে জানিয়ে দিতে। তারপর যেহেতু আমাদের স্বপ্ন আড্ডা, আমরা স্বপ্ন আড্ডা করে থাকি, আপনার কাছে যদি আমরা শুধু একটু জানতে চাই যে আপনার এই যে আজকে এত সফল একজন মানুষ হয়েছেন, এটা কি সবচেয়ে আসলে স্বপ্ন কিন্তু ছিল একদম অন্যরকম। ছোটবেলায় স্বপ্ন ছিল আমি হয়তো আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হব অথবা ডাক্তারি পড়বো, মানে আমার বাবার শখ ছিল যে আমি ডাক্তার হব। তো যে কোনো কারণেই হোক আমি ডাক্তারিতে চান্স পাওয়ার পরও আমার পড়াটা হয় নাই। আর আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা আমি সেভাবে আসলে দিয়েছিলাম না, তো যার কারণে তখন ওটা নিয়ে আর চিন্তা করিনি। পরে আমি কমার্সে চলে গেলাম সায়েন্স চেঞ্জ করে। তো আমি পরে এমবিএ করেছি এইচআর নিয়ে, কিন্তু তখনও প্ল্যান ছিল না যে আমি আসলে অ্যাজ এ প্রফেশনালি আমি শেফ হব। তো পরে আমি রান্না করতাম, রান্নাটা আমি খুব পছন্দ করি। আর আমার রান্নাটা সবাই খেয়ে খুব পছন্দ করতো। সবাই আমাকে বলতো তুমি কেন টিভি শো করো না, বা কেন তোমার রান্নাটা মানুষকে দেখাও না, কারণ তুমি এত ডিফারেন্ট আইটেম করছো, মানুষ একটু দেখতে পারলে ভালো হয়। তো হঠাৎ করে আসলে আমার মিডিয়াতে চলে আসা, যমুনা টিভির লাইভ কিচেনের মাধ্যমে প্রথম আমি মিডিয়াতে প্রবেশ করি। তো তখন রান্নাটা মানে শখ থেকে আসলে প্রফেশনালি নেওয়ার একটা ঝোঁক চলে আসে। তখন মনে হলো আমি যেহেতু শো করছি, আমার এই নিয়ে কোনো পড়াশোনা নাই, তো আমার আসলে এই বেসিক একটা পড়াশোনা দরকার রান্না নিয়ে, যেহেতু আমি এমবিএ এইচআর নিয়ে, কিন্তু আমার কুকিং এর উপর পড়াশোনা নাই। পরে আমি পর্যটনে একটা কোর্স করেছি, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন। তারপরে আমি ফুড হাইজিন নিয়ে করেছি, ফুড হাইজিন অ্যান্ড স্যানিটেশনের উপরে। তারপরে আমি আবার বারিস্তা ট্রেনিং নিয়েছি আলাদা করে মর্নিং থেকে। তো তারপরে রেডিসনে ইন্টার্নি করেছি, তারপরে ক্যাজুয়াল অন কল হিসেবে রেডিসনে কিছুদিন কাজ করেছি। তারপরে ওনাদের রেডিসনের সাথে সিপিসি ইভেন্টটা মানে পার্লামেন্টে হলো যে প্রাইম মিনিস্টারে, এখানেও কাজ করেছি। তো এরকম করে আসলে কাজগুলো করা হচ্ছে। আর সব রেসিপি যেহেতু ডেভেলপ করি, পেপার ম্যাগাজিন ইভেন বাংলাদেশের বাইরে কলকাতাতেও আমার রেসিপি যাচ্ছে হ্যাংলা হিসেবে। আর বাংলাদেশে তো আসলে সব জায়গাতেই কম বেশি আমার রেসিপি যায়। তো এভাবে আসলে আছি, রান্নার সাথে আছি। আর টিভি শোজগুলো করছি অনেকগুলো চ্যানেলেই। এখন এটিএনে আমি করছি বাহারি রান্না। এটা আসলে আমার নতুন একটা, এটা আমার স্বপ্ন ছিল না, প্রেজেন্টার হিসেবে আসলে আত্মপ্রকাশ করা হয়েছে বাহারি রান্নায়, যেটা আমি কখনো চিন্তা করি নাই। আগে চিন্তা ছিল শুধু কুকিংয়ে করে যাচ্ছি, টিভি শোজ এটাই। তো এটাও হঠাৎ করে আমাদের মানে প্রডিউসার লাইলা ম্যানু আপা, উনি হঠাৎ করে আমাকে বললেন তুমি কালকে থেকে প্রোগ্রামটা উপস্থাপনা করবা। তো সেই থেকে ওইটাও শুরু। হ্যাঁ, এগুলো কিন্তু আসলে স্বপ্ন ছিল না, কিন্তু স্বপ্ন মানে নতুন নতুন স্বপ্ন আসলে তৈরি হয় সময়ের সাথে সাথে, পরিবর্তন হয়ে যায় মানুষের ইচ্ছাগুলা। তো এভাবে কিন্তু কাজগুলা হয়ে যাচ্ছে, করে যাচ্ছে। তো মাঝে কিন্তু স্বপ্ন ছিল ফটোগ্রাফার হব। হ্যাঁ, আমি সেজন্য কিন্তু ফটোগ্রাফির অনেক কোর্স করেছি। হ্যাঁ, এবং আমি বাংলাদেশ ফটোগ্রাফি সোসাইটির লাইফ টাইম মেম্বার। আবার আমি উইর সাথে আছি, ওমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন। তো ইচ্ছা আমার বিজনেস আছে, তো আমার ইচ্ছা ছিল মার সাথে আরো হয়তো বুটিক্সের বিজনেস, হ্যাঁ, তো কিছুটা ইনভলভ আছি, ওমেন এন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশনের সাথেও আছি। হয়তো বড় করে পরে আরো কোনো বিজনেসের সাথে জড়িত হব, এটা এখনো স্বপ্ন আছে। ঠিক আছে, এই যে বললাম সময়ের সাথে সাথে স্বপ্নগুলো আসলে পাল্টে যায়, চেঞ্জ হয়ে যায়। কোথায় ছিল ডাক্তারি হওয়ার, মানে ডাক্তার হওয়ার স্বপ্ন, সেখান থেকে আমি এখন শেফ প্রফেশন। কিন্তু এর মাঝে আর একটু পরিচয় দিয়ে নিই, আমি কিন্তু একটা স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে আছি, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে। এটাও কিন্তু হঠাৎ করেই, হ্যাঁ, আমাকে আমাদের একজন ও রন্ধনশিল্পী, ও একজন টিচার নীলা, ও হঠাৎ করে বললো আপু এরকম প্লে প্যানে তুমি একটু খোঁজ নিয়ে দেখো, ওখানে টিচার লাগবে। তো আমি যাওয়ার পরে ইন্টারভিউ দিলাম, হয়ে গেল। তো এরগুলো আসলে সবকিছু আমার হঠাৎ করে হওয়া, কোনোটাই কিন্তু এগুলো স্বপ্ন ছিল না। কিন্তু যেহেতু আমি রান্নাকে ভালোবাসি এবং রান্না নিয়ে থাকতে চাই, এই জন্য মনে হয় আসলে এই রান্নার কাজগুলোর সাথে আমি নিজেকে জড়িত করে ফেলেছি। এখন আসলে রান্না নিয়েই আছি। আর আমার সুমিস কিচেন একটা স্কুল আছে, ওখানে আমি ট্রেনিং দিই। হ্যাঁ, তো এখানেও আমার বেশ কিছু স্টুডেন্ট আছে। এইভাবে আসলে চলছে।
স্বপ্ন দিন দিন নতুন নতুন তৈরি হচ্ছে, যেটা আগে ছিল না সেটা এখন আছে, এখন যেটা আছে সেটা হয়তো ফিউচারে থাকবে না, দেখা যাবে নতুন কিছু স্বপ্ন নিয়ে ব্যস্ত আছে। এই তো আমরা কিন্তু এখনো শুরুতেই আছি। এখন পর্যন্ত শুনলাম যে আপনি কি কি করছে। আপনারা যারা এই মুহূর্তে দেখছেন তারা কিন্তু আমরা তো অবাক হয়েছি, যারা দেখছেন নিশ্চয়ই তারাও অবাক হয়েছে যে একজন মানুষ কিভাবে এত কিছু করছে। তো আমরা জানবো আরো বিস্তারিত, কিন্তু আমরা এখনো ভূমিকাতে আছি। তো এই যে আপনি এত কিছু করছেন, কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি কাজ করছে আপনার মধ্যে? আসলে অনুপ্রেরণা যদি বলতে হয়, ওই যে বললাম আমার সবকিছু আসলে হঠাৎ হঠাৎ করা, হ্যাঁ। আর আমার কাছে মনে হয় ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডটা খুব ইম্পর্ট্যান্ট একটা মানুষের জন্য। আমরা যেভাবে বেড়ে উঠেছি বা কিছু, আমাদের বাসায় কিন্তু এখনো যদি যান হঠাৎ করেও আমার আম্মা দেখবেন টেবিল ভরিয়ে দিচ্ছে খাবার দিয়ে। তো যার কারণে ওই খাবারের একটা মানে ট্র্যাডিশন আমাদের মধ্যে আছে, হ্যাঁ। মানে আমার মা খুব ভালো রান্না করেন, আমার বোন ছোট বোন অস্ট্রেলিয়া থাকে, সেও খুব ভালো রান্না করে। সেটাকে বলতে পারি কি যে আন্টি থেকে প্রেরণাটা পাওয়া যায় মানে আসলে হ্যাঁ, ওই জিনিসটা ভালো, মানুষকে ভালো খাবার খাওয়ানো, মানে মানুষকে কিন্তু আপনি আর যাই করেন খাওয়াই কিন্তু তৃপ্তি পেলে মানুষ কিন্তু আপনার খুব কাছে চলে আসবে, আপনি কিন্তু খুব সহজে মনটা পেয়ে যাবেন যদি রান্নাটা ভালো হয় এবং খাবারটা খেতে মজা হয় এবং আপনি যদি আন্তরিকতার সাথে খাওয়ান। তো এইটা আসলে আমি আমার মার কাছ থেকে পেয়েছি। তো আমার মনে হয় ওইটাই আমার অনুপ্রেরণা, কারণ আমার মার কাছ থেকে আসলে এটা আমার মাঝে এসেছে। আর এখন যেটা হচ্ছে, আমার বাচ্চারা আমাকে কিন্তু খুব সাপোর্ট করে। ওরা মানে আমার ফ্যামিলি সাপোর্ট ছাড়া আসলে কিন্তু কেউ আগাতে পারে না। হ্যাঁ, কোনো মেয়ে বা ছেলে যেই হোক তার কিন্তু ফ্যামিলি থেকে একটা সাপোর্ট দরকার। মেয়েদের কিন্তু বেশি বেসিক্যালি, মেয়ে ছেলে আমি আসলে সবই বলবো, কারণ আমি কিন্তু নিজে ড্রাইভ করি, আমি ড্রাইভ করি, বাচ্চাদের দিয়ে আসি নিয়ে আসি, ইভেন আমার বাসা এভরিথিং, মানে ইলেকট্রিক বিল থেকে শুরু করে প্রতিটা কাজ, বাচ্চাদের মিটিং টিটিং আমি সব কিন্তু সব নিজে করি। তার সাথে কিন্তু আমি কিছু মডেলিংও করি, হ্যাঁ, মানে পেপার জায়দিনের কিছু পেপারের আমি মডেলও হয়েছে। তারপরে আমি ডকুমেন্টারি ড্রামা করেছি, তারপরে আমি একটা টিভিসিও করেছি। তো দেখা যায় আমি কিন্তু অনেক কিছু করছি, একটা কাজে নিজে কিন্তু আটকে নেই। কিন্তু আমার বাচ্চারা বা আমার ফ্যামিলি যদি সাপোর্ট না করতো, এটা কিন্তু আমার পক্ষে সম্ভব ছিল না। তো এই জন্য আমি বলবো যে আসলে ফ্যামিলির সাপোর্ট দরকার। এবং আমার বাচ্চা দুটো খুবই লক্ষ্মী, কাজেদের কাজগুলো নিজেরা করে দেখে আমি আসলে করতে পারছি, হ্যাঁ। এখন আমার যদি ফ্যামিলির সাপোর্টটা না থাকতো হয়তো এতই হতো না, হয়তো একটা দিকে থাকতাম। তো আসলে আমার কাছে মনে হয় আপনার যদি ইচ্ছা থাকে, ডেডিকেশন থাকে, তখন কিন্তু দেখবেন সাপোর্টটা অটোমেটিক্যালি চলে এসেছে, হ্যাঁ। তারপর আমার হাজবেন্ড, সে যদি সাপোর্ট না করতো আমার পক্ষে কিছুই করা সম্ভব ছিল না, হ্যাঁ। তো এই জন্য আসলে আমি বললাম ফ্যামিলি মেম্বারদের একটু সাপোর্ট করতে হবে। যদি কারোর মধ্যে কোনো প্রতিভা থাকে, কোনো স্বপ্ন থাকে, সেটা পূরণে আসলে সবাইকে মিলে এগিয়ে আসতে হবে। আমরা ড্রিম ডিভাইজারকে এরাই করছি যে যারা আমরা স্বপ্ন দেখছি এবং স্বপ্ন দেখাচ্ছি, আমরা দেখাচ্ছি না, যারা স্বপ্নটা দেখছে সেটাকে কিভাবে উদ্বুদ্ধ করে আর সেই কাজটাকে আমরা সবাই মিলে একসাথে করে সাকসেস হতে পারি, আমরা সেই কাজটাই করছি। স্বপ্ন সুশিক্ষার সুযোগ আমরা এই মনটা বিশ্বাস করি যে আপনার যদি স্বপ্ন থাকে, সাথে যদি সুশিক্ষাটা থাকে, আপনি সুযোগ অবশ্যই পাবেন, এতে কোনো সন্দেহ নেই, আমরা এটাই বিশ্বাস করি। তারপর প্রথম আলোর সাথে আছি, তারপরে আরো অনেকটা ম্যাগাজিনগুলোর সাথে আছি, পেপার ছাড়াও। তো ওরা হয়তো ওখান থেকে দেখে তার ভালো লেগেছে সম্ভবত, বা বাংলাদেশ থেকে অনেকে রেসিপি দেন, তাদের মধ্যেও হয়তো যে কোনোভাবে হোক তাদের কাছে আমার এটা গেছে, পৌঁছেছে। তো তারপরে আমি ওখান থেকে শুরু হয়েছে রেসিপি দেওয়া, চলছে এখনো। আর বাইরে যেটা হয় কি, আমি যেহেতু ফটোগ্রাফি করি, তো আমার কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ আছে, আমি নিজে ছবি তুলি খাবারগুলা এবং আমি নিজেই রেসিপিটা এই তো কথা যেটা চলছিল। দুঃখিত, একটু সমস্যা হয়েছিল আমাদের, আসলে ওয়াইফাই সমস্যা হচ্ছিল, এই জন্য আমরা একটু দেরি হচ্ছে কথা আমাদের। আরেকটা যেটা জানতে চাচ্ছি যে আপনার মধ্যে আমি জানি যে আঙ্কেল সরকারি চাকরি করতে, আপনি সেই সুবিধা মধ্যে বিভিন্ন জেলা আপনার যাওয়া হয়েছে, কোন জেলাটা আপনার এখনো মনে পড়ছে যে ওখানকার স্মৃতি এখন আপনাকে নাড়া দিচ্ছে? আসলে যেটা হয়েছে, আমার বাবা যেহেতু গভর্নমেন্ট জব করতেন, বিএডিসিতে ছিলেন উনি, তো বাংলাদেশের মোটামুটি কম বেশি অনেক জায়গাতে আমাদের ঘুরতে হয়েছে আব্বার সাথে, এবং যে জেলাটায় যেতাম সেটার সাথে হয়তো সেই ডিস্ট্রিক্টের আশেপাশে যত জেলাগুলো আছে সেগুলো তো আমাদের ঘোরা হতো। তো এরকম আমার আসলে স্কুলটা বাংলাদেশের অনেক কয়টা স্কুল মিলে হয়েছে। তো আমি যেটা বলবো যে আমার কাছে আসলে সবচেয়ে ভালো লাগে যেটা বলবো সেটা বগুড়ায় বলবো, কারণ বগুড়াতে আমার যেটা হয়েছে, আমার শ্বশুরবাড়ি বগুড়া, তো চাকরি সূত্রেই আব্বার একসময় পোস্টিং ছিল বগুড়া, সেখান থেকেই কিন্তু আসলে আমার পরবর্তী জীবনটা ওখান থেকেই জড়িত হয়ে গেছে বগুড়ার সাথে। এই জন্য আমি বগুড়াকেই পছন্দ করি, বগুড়ার অনেক স্মৃতি আমার কাছে। বগুড়ার দধি যারা খেয়েছে তারা মনে হয় কখনো বুঝবে না যে বগুড়া আসলে খুব সুন্দর দধি করে, কিন্তু বাংলাদেশে বিখ্যাত এখন পর্যন্ত। বগুড়া মিষ্টিও খুব ভালো।
আমরা অবশ্যই খাওয়ার সুযোগ পেলে। আর আপু এই যে এত কিছু করছেন, আমার যদি প্রত্যেকটা মানুষের জীবনে কোনো ট্র্যাজেডি থাকে যে চলার পথে, আপনার জীবনে এমন কি হয়েছে যে আপনার চলতে গিয়ে বাধা পেয়েছেন কিন্তু সেখান থেকে কামব্যাক করে উঠে এসেছেন, এমন কোনো ঘটনা কি ছিল? আসলে বাধা ছাড়া লাইফে কিন্তু কখনো কিছু হয় না। হ্যাঁ, প্রত্যেকটা আমি কিছু বলবো যে যে কোনো কাজে আপনি বাধা পাবেনই, কিন্তু বাধা পেলেই যে থেমে যাবেন সেটা না। যদি আপনার ইচ্ছা থাকে এবং আপনার যদি, আমি আগেই বলেছি, ডেডিকেশন থাকে, কাজটার প্রতি ভালোবাসা থাকে, বাধাগুলো কিন্তু আসলে তখন বাধা মনে হবে না, আপনি ওভারকাম করে ফেলবেন। তো এই জন্য আমি আসলে বাধা নিয়ে কোনো কথা বলতে চাই না, আমি সব পজিটিভলি বলতে চাই, কারণ আমি সব কিছু পজিটিভলি নেই। যখন আমাকে নিয়ে কেউ কোনো কিছু বলে বা কোনো কিছু সমালোচনা করে, আমি কিন্তু সেটাকে পজিটিভলি নিই, যে ঠিক আছে এটা নিয়ে বলছে, আমি এটা ঠিক আছে, এটাকে আমি ইগনোর করে আমি আমার কাজটা করে দেখাবো মানুষকে, সবাই দেখুক যে হ্যাঁ আমি এটা করছি বা আমি এটা জানি। তো আসলে বাধা এরকম লাইফে থাকবেই, তো বাধাটাকে ইগনোর করতে হবে। আর আপনি যেটা বলেন যদি বাধা না অন্য কিছু হয়, সেটা আমি বলবো সবচেয়ে আমার জীবনে দুঃখজনক স্মৃতি হচ্ছে আমার বাবাকে হারানো। এইটা আসলে আমি এখনো ভুলতে পারি না, এটা ছাড়া আর কিছু নাই। অবশ্যই এগুলো আসলে খুব দুঃখজনক কিছু কিছু স্মৃতি আসলে ভোলা যায় না। আর এগুলো যেটা আসলে কপালে লিখন একটা কথা, যে কপালে লিখন না যায় খণ্ডন। আমরা এটাই কামনা করবো যে আঙ্কেল ভালো থাকুক, আল্লাহ তাকে বেস্ট নসিব করুক। যাই হোক, আমরা একটু অন্য মানুষ পেয়ে যাচ্ছি। আমরা একটু আমাদের লাইফে ফিরে আসি। যিনি গেছেন আল্লাহ তারপরে দোয়া ছাড়া এখন আমাদের এই মুহূর্তে কিছু করার থাকবে না। তারপর এই যে আপনি এত কিছু পাশাপাশি যে এখন নতুন করে আমরা জানলাম যে আপনি শিক্ষকতা যোগ দিচ্ছেন, যে বড় একটা পেশা, সেই ক্ষেত্রে সেটা কেমন লাগছে এই মুহূর্তে? কি এখন কি মনে হচ্ছে না আপনার প্রেজেন্টার বা আপনার যে রান্ধনশীলতা আপনার মধ্যে আছেন, এটা ভালো লাগছে নাকি আপনার শিক্ষকতাটা আরো বেশি ভালো লাগছে? আসলে বললাম না, লাইফে প্রতিটা মানুষেরই এক একটা স্টেজ থাকে বা এক একটা ই থাকে। আমি যে কাজটা করি সেটাই খুব মন দিয়ে করি এবং ভালোবেসে করি। তো দেখা গেছে বাচ্চাদেরকে যখন শিখাই, ছোট ছোট বাচ্চা, আমার কিন্তু এটা খুব মানে ভালো লাগে, কারণ বাচ্চারা খুব মজা করে একটা খাবার যখন রান্না করছি সবাই আগ্রহ নিয়ে থাকে কখন খাবারটা তৈরি হবে, কখন ওরা খাবে। তো এইটা কিন্তু আমার খুব মজা লাগে। তারা শিখছে হয়তো কম, কিন্তু খুব এনজয় করছে ক্লাসটা। তো আমার এটা ভালো লাগে, কারণ ওদের যে ইচ্ছা বা এই যে খাবারটা যখন নিয়ে আসলাম সবাই মিলে ভাগ করে খাচ্ছে, এই জিনিসটা আমি এনজয় করি। আবার টিভি শোতে যেটা বলছেন, আমি যখন কুকিং করছি তো দেখা যায় আমরা একটা খাবার রান্না করলাম, রান্না হয়ে আমরা ছবি তুলবো, ছবি তোলার আগেই সবাই মিলে ঝাঁপাই পড়তেছে খাবারটা খাওয়ার জন্য। হ্যাঁ, সবাই কিন্তু বড় মানুষ, এটাও আমি খুব এনজয় করি, আমার কিন্তু খুব ভালো লাগে। কারণ এই যে আমি বললাম, মানুষকে যদি আপনি খাওয়াতে পারেন এবং সে কেউ যদি তৃপ্তি করে খায়, আসলে নিজের কিন্তু একটা বড় স্যাটিসফ্যাকশন, নিজের কাছে খুব ভালো লাগে। তো আমি আসলে প্রতিটা কাজই এনজয় করি। আবার আমরা যখন হোটেলের কাজ করি, হোটেল ইন্ডাস্ট্রিতে রেডিসনে করেছি, যে যখন হয় কি কাজ করে খাবারগুলো যখন খুব সুন্দর করে সার্ভ করা হয়, একজন গেস্টকে প্রশংসা করে, তখনও কিন্তু ভালো লাগে। প্রত্যেকটা ভালো লাগা কিছু আলাদা। আবার আপনি যখন বাসার লোকদের জন্য করছেন, সেটারও কিন্তু একটা আলাদা স্যাটিসফ্যাকশন। তারা যদি স্যাটিসফাইড হয়, তারা যদি প্রশংসা করে খাবারটা, সেটা কিন্তু অন্যরকম ভালো লাগে। তো প্রত্যেকটা ভালো লাগা আলাদা, প্রতিটা কাজের স্যাটিসফ্যাকশন আলাদা। তো আমি আসলে প্রতিটা কাজে এনজয় করি এবং প্রতিটাতেই আমি আমার 100% দেওয়ার চেষ্টা করি। অবশ্যই কাজের প্রতি আসলে ভালোবাসা রাখলে আমার মনে হয় সেখানে সফলতা অবশ্যই পাওয়া যাবে। যেমন আজকে আপনি এত বড় রান্নাশীল হয়েছেন, আপনার কিন্তু হচ্ছে উৎসাহ থেকে যে তুমি এত ভালো রান্না করো, এই যে একটা ভালো কাজ করেছে তার মাধ্যমে কিন্তু এত বড় হয়ে আসা। আমাদের আরেকজন আছেন নতুন টিমমেট ড্রিম ডিভাইজারের, তিনি কিছু জানতে চাইবেন না এই মুহূর্তে। আচ্ছা আপু, আমরা যারা ভবিষ্যতে প্রেজেন্টার হতে যাচ্ছি, মানে তাদের জন্য আপনার কি ধরনের পরামর্শ দিতে চান আর কি? তারা কোথা থেকে শুরু করবে, বা বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্যামিলি সাপোর্টিংটা একটু বেশি দরকার, ওইটা একটু সাজেশন। ওইটা তো আমি বললাম, আসলে ফ্যামিলি সাপোর্ট তো দরকার অবশ্যই। আর আমি যেটা বললাম, প্রেজেন্টার হিসেবে আমি কিন্তু খুবই নতুন, হ্যাঁ, এবং এটা হঠাৎ করেই হওয়া। তবে কেউ যদি বেস্ট মানে প্রফেশনালি আগে থেকে চিন্তা ভাবনা করে রাখেন প্রেজেন্টার হবেন, আমার কাছে মনে হয় এর উপর অনেক কোর্স আছে, হ্যাঁ, সেসব আপনারা করে প্রপার ওয়েতে যাবেন। আমার মতো হুট করে না, আমি কিন্তু এখনো শিখছি। হ্যাঁ, কাজে আমি হয়তো আপনাকে হেল্প করতে পারি। কেউ যদি শেফ হতে চায়, কি করতে হবে সেই ব্যাপারে আমি আপনাকে বলতে পারি। যে অনেকের রান্না করতে পারছে কিন্তু চাচ্ছে যে যদি একটু ভালোভাবে আরো রান্না করতে পারি, যে তারা কিন্তু শুধু বাসায় করছে, অনেক হয়তো বাসা অনেক লোকাল এরিয়াতে আছে যে মারও খাচ্ছে যে রান্নার জন্য কি পাক করা খেয়ে মজা পাচ্ছে না, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে কারা কিভাবে শিখতে পারে, কোনো ওয়ে কি আছে কিনা? আমি বলছি, কেউ যদি প্রফেশনালি আপনি এই পেশায় আসতে চান, তবে কিন্তু অবশ্যই একটা প্রফেশনালি কোর্স করতে হবে। হ্যাঁ, তো আমি যেহেতু পর্যটন থেকে করেছি, আমি পর্যটনটাকে সাপোর্ট করি, আমার কাছে অথেন্টিক মনে হয়। তো আমি বলবো যে আপনারা পর্যটন থেকে বা এরকম অথেন্টিক কোনো প্রতিষ্ঠান থেকে
একটা কোর্স করবেন, আপনি একটা শেফ কোর্স করতে পারেন, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশনে করতে পারেন, আপনার হচ্ছে আরও অনেক অনেক কিছু আছে, ডিপ্লোমা আছে, সেটা করতে পারেন। কিন্তু কেউ যদি পেস্ট্রি শেফ হতে চান, হ্যাঁ। সে বেকারি পেস্ট্রি নিয়ে করতে পারেন। এরকম কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ আছে, ঠিক আছে? তো কোর্সটা যার যার সুবিধা মতো ক্লাসের শিডিউল দেখে এবং টাকা পয়সার অ্যামাউন্টটা দেখে আপনারা ঠিক করবেন যে আপনি কোনটা করতে চাচ্ছেন। তারপরে কোর্সটা করলেন, কোর্স করার পরে এর সাথে ইন্টারভিউ করতে হয়। তো আমি বলবো একটা 5 স্টার হোটেলে করাটা খুব ভালো, কারণ অনেক কাজ শেখা যায়। একটা 5 স্টার হোটেল যেরকম অনেক কিছু শিখতে পারছেন, একটা কিন্তু রেস্টুরেন্টে সেটা পারবেন না। তো এই জন্য আমি বলবো একটা 5 স্টার হোটেলে ইন্টারভিউ করবে। তারপরে 5 স্টার হোটেলে ইন্টারভিউ করার আগে কিন্তু একটা জিনিস আছে যে ফুড হাইজিন অ্যান্ড স্যানিটেশন নিয়ে আপনাকে একটা কোর্স করতে হবে, নাহলে কিন্তু 5 স্টার হোটেলে কিচেনে আপনি ঢুকতে পারবেন না। তো আপনাকে এই জন্য ওই কোর্সটাও করে নিতে হবে। আর কেউ যদি বারিস্তা করতে চান, তাদেরকে কিন্তু বারিস্তা ট্রেনিং নিতে হবে, যেটা আমি নিয়েছি মুনিম থেকে। আমার কাছে মনে হচ্ছে এটা খুব ভালো। তো এটাও করতে পারেন। আসলে প্রফেশনালি আপনি কোনটা বেছে নিতে চান সেইভাবে আপনাকে আগাতে হবে, যে হ্যাঁ অ্যাজ এ শেফ। আর কিন্তু আমরা প্রতিটা মেয়েরা কিন্তু বাসায় রান্না করছে, সবাই রান্না করছে, কিন্তু 5 স্টার হোটেলগুলোতে এক্সিকিউটিভ শেফ বা মানে উপরের লেভেলে সেরকম শেফ কিন্তু কোনো মেয়ে নাই বাংলাদেশে, সবাই কিন্তু ছেলে। তো ছেলেরা কিন্তু বাসায় আসলে রান্নাই করে না, কিছুই করে না, কিন্তু 5 স্টার হোটেলই কিন্তু করে। যে কোনো হোটেলে আপনার দেখবেন শেফ হচ্ছে ছেলে। তো আমি বলবো মেয়েরা এগিয়ে আসলে কিন্তু খুব ভালো করবে, কারণ এখন অনেক চাহিদা আছে। বাংলাদেশে কিন্তু অনেক হোটেল হচ্ছে, জেডব্লিউ ম্যারিট হচ্ছে এবং আরও অনেক অনেক হায়াত রেজেন্সি হচ্ছে, এরকম দেখবেন বিভিন্ন হোটেল আসছে সামনে আরও, যেগুলো চেইন হোটেল। তো এগুলোতে চাকরির সুযোগ কিন্তু অনেক বেশি। তো আমি বলবো মেয়েরা যদি এগিয়ে আসেন এই প্রফেশনে খুব ভালো করবেন। প্রথমে কিন্তু খুব কষ্ট, এবং যদি প্রথমে ভাবেন যে আপনি অনেক টাকা ইনকাম করবেন, এটা কিন্তু ভুল, ঠিক আছে? প্রথমে কিন্তু ইনকামটা খুব লিমিটেড এবং কষ্টটা অনেক, 9 ঘন্টার ডিউটি কমপক্ষে। তো দেখা যায় 9 ঘন্টা যারা বেশিও করতে হয়, এবং পুরো কাজটা কিন্তু দাঁড়িয়ে, ঠিক আছে, হোটেলে। তো আপনাকে কিন্তু কষ্টটা করতে হবে, কিন্তু একসময় ফল পাবেন, ঠিক আছে? আর এই জিনিসটা জানতে চাচ্ছিলাম যে এরপরে আপনাকে জিজ্ঞেস করতাম যে যারা শেফ হতে চায়, ইচ্ছা আছে, কিন্তু তারা চিন্তা করছে যে শেফ হয়ে বা কি করবো, বাংলাদেশে এখন পর্যন্ত কিরকম অ্যাভেলেবেল তাদের সুযোগ সুবিধা কিরকম পাবে? না না, বাংলাদেশে এখন অনেক সুযোগ, বললাম তো, সামনে আরো এখন কিন্তু অনেকগুলো হয়েছে অলরেডি, 5 স্টার হোটেল, সামনে আরো হচ্ছে। তারপরে মিডল ইস্টে কিন্তু অনেক চাহিদা, বাংলাদেশ থেকে অনেক শেফ যান। তো আপনারা যদি বাইরে যেয়ে কোনো কোথাও কাজ করে আসেন, আপনাদের কিন্তু অভিজ্ঞতাও বেড়ে যাবে। বাংলাদেশে আসলে তখন দেখবেন স্যালারিটাও বেড়ে গেছে, ঠিক আছে? আর বাংলাদেশে শুরু করবেন, শিখবেন, তারপরে আপনি যদি বাইরে যে যান আর কোনো ডিগ্রি নেন, তো আপনার যত বেশি এটার পিছনে আপনার সময় দেবেন, আপনি তত বেশি বেনিফিট পাবেন প্রতিটা কাজে। দেন আপনি যদি চেষ্টা না করেন, সময় না দেন, হবে না। আপনারা দেখছেন ড্রিম ডিভাইজারের স্বপ্ন আড্ডা। আমরা কিন্তু সেই 10:30, 11টা, 11:30 থেকেই আড্ডা দিচ্ছি, এবং আড্ডার ছলে কিন্তু আমরা প্রতিনিয়ত শিখছি। এবং এই মুহূর্তে যারা যোগ দিচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারেন। আপনার এই যে রান্না বিষয়ে যে কোনো কিছু জানতে চাইলে আমাদের আজকে যে অতিথি আছেন তার কাছ থেকে জানতে চাইতে পারেন, আমরা কিন্তু আপনার এই হেল্পটা করতে পারি। এবং চলছে কিন্তু একদম বিরতিহীন আড্ডা। আশা করছি আপনার আরো কিছুক্ষণ থাকবো আমার সাথে। তারপর আরেকটু যে বিষয় জানতে যাবো, আমরা কিন্তু যে কাজগুলো করছি, একটা কাজ আছে আমাদের। আমরা জানি যে বাংলাদেশ থেকে কিন্তু অনেক লোক বাইরে যাচ্ছেন, বিদেশে যাচ্ছেন, সেখানে তারা IELTS, IR ইত্যাদি করে যাচ্ছেন, মানে যে দেশে যাচ্ছেন না কেন তাদের সেই ভাষাটা শিখে যাচ্ছেন। তো আমাদের একটা থিঙ্কিং আছে, যদি বাংলাদেশে কেউ আসে, তারা যদি বাংলা টেস্ট নামে একটা টেস্ট দিয়ে আসে, এটা আমরা নাম দিয়েছি, সবাই ইচ্ছা করলে যে কোনো কিছু দিতে পারে, যে বাংলা টেস্ট দিয়ে আসে, তার মধ্যে একটা যেমন রাজস্ব আয় যেমন বাড়লো, আমাদের ভাষা কিন্তু আরো সমৃদ্ধি হলো। তো আমাদের এই থিঙ্কিংটা আপনার কাছে কেমন লাগছে? এইটা আসলে আমি বলবো যে বাংলা টেস্ট এটা দিতে চাইলে করতে পারেন, কিন্তু আমার মনে হয় না খুব একটা দরকার আছে। কারণ যারা বাংলাদেশে আসেন বিদেশিরা, তারা কিন্তু আমাদের মতো না, ওরা কিন্তু শিখেই নেয়। হ্যাঁ, কারণ একটা নতুন দেশে যাচ্ছেন, ভাষাটা কিন্তু না শিখে একবারে মনে হয় না কিছু করেন। কারণ আমার ছেলে একটা ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে, ওখানে 11টা দেশের বাচ্চারা পড়ে। তো আমি দেখি ওখানকার বেশিরভাগ মানুষই কিন্তু বাংলা জানে, বিদেশিরা। তো আমার কাছে মনে হয় টেস্টটা ওরা না, আমরা বলতেছি যে ওরা তো জানে, আমরাও কিন্তু মোটামুটি ইংলিশ শিখি না, মোটামুটি একটু জানি। আমরা চাচ্ছি যে দুটো মানে অফিসিয়াল কোনো ব্যবস্থা করা হয়, যে আমরা যখন শিখে যাচ্ছি যে আমরা একটা কোর্স করি, এত রেটিং লাগবে, ওরা যদি বাংলা করে যদি এত রেটিং আমরা চাই যে এটা করে আসতে হবে, আমার মনে হয় সেটার জন্য আরো অনেক দেরি আছে। কারণ বাংলাদেশে আমরা কেউ না কেউ তো অবশ্যই এগিয়ে আসতে হবে, যদি সরকার চাইলে কিন্তু আসলে পারে আমার মনে হয়। কিন্তু আমি চাই যে বাংলাদেশের মানুষ আসুক, বাংলাদেশটাকে দেখুক, জানুক। কারণ এটা ছোট্ট একটা দেশ, সবাই হয়তো আসতেও চায় না, কারণ এত জ্যাম, এত কিছু সবাই বাইরে থেকে শুনে আসে। হ্যাঁ, সবাই কিন্তু খুব একটা যে ইন্টারেস্ট, তারপরে
কিছু সমাধান যদি হয়, হ্যাঁ আমাদের পর্যটন যেগুলো শিল্পগুলো আছে এগুলো যদি একটু উন্নত হয়, থাকার ব্যবস্থা, রাস্তাঘাটগুলো, তাহলে কিন্তু পর্যটকরা আরো বেশি আসবে। আগে ছেলে কিন্তু বিভিন্ন যে ভার্সিটি কলেজে স্টুডেন্ট কম ছিল, এখন প্রত্যেকটা মেডিকেলে কিছু না কিছু বিদেশে আছে, ফরেনার আছে, তাদের কোঠাও বরাদ্দ করা আছে। হ্যাঁ, বাংলাদেশকে পছন্দ করে, কিন্তু আমার কাছে মনে হয় যে এখনই আমরা বাংলাদেশটা না দেই, হ্যাঁ আমরা আরো আসুক মানুষ, বাংলাদেশকে আরো জানুক। হ্যাঁ অবশ্যই আমরা চিন্তা করছি, তারপরে একটা সময় দেখা যাবে ওই দিন আমাদের এমনি চলে আসছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশ দিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ সেটাই। আচ্ছা আপু, আমরা দেখছি যে আপনি রাঁধুনির পাশাপাশি নিজেকে এত সৌন্দর্য আপনি কিভাবে রাখেন? থ্যাংক ইউ। আমি যদি বলেছি যারা তারা কালো হয়ে যাচ্ছে রান্না করতে করতে, আপনি কিভাবে সম্ভব? আমরা দেখা যায় যে গ্রামে যারা চুলাতে রান্না করে তারা শরীর মানে কালো হয়ে যায় অথবা ইয়ে হয়ে যায়, মানে শহরের এটা আলাদা, মানে সেটাও ঠিক না, গ্রাম শহর আলাদা বলে আসলে কিছু নাই। যেটা আছে আসলে আমি বলবো যে আমরা যারা করছি আমরা একটু সচেতন, হয়তো চুলার পাশে কাজ করছি কিন্তু একটু সচেতন থেকে করছি বা একটু নিজেকে যত্ন নিচ্ছি, ঠিক আছে? হয়তো গ্রামের লোকটা ওইভাবে যত্নটা নিচ্ছে না, আর হয়তো গ্রামে যেটা হয় কি খড়ির চুলা রান্না হয়, ওটা একটু কালি বের হয়, এইসব কারণে হয়তো প্রবলেম হতে পারে। শহরে আমার মনে হয় না এরকম কোনো প্রবলেম আছে, ঠিক আছে? আর আমরা যারা হোটেল এজেন্সি কাজ করেছি তারাও কিন্তু আমাদের চুলাগুলো কিন্তু বিশাল বড়, অনেক বড় চুলায় কাজ করতে হয়, অনেক বড়, ওদের আমাদের ইকুইপমেন্টগুলো ডিফারেন্ট বাসার মতো না। তো আসলে এগুলো নিজে যদি সচেতন থাকেন, নিজের প্রতি যত্ন নেন, আমার মনে হয় না যে এটা আসলে খুব একটা বড় ব্যাপার। আর কিছু থাকে তো বুঝে বললাম ফ্যামিলি থেকে ট্রেডিশনালি কিছু আপনারা পেতে পারেন, ওইটা আপনার যে সৌন্দর্য কিছুটা চেহারা কিছুটা সব মিলে কিন্তু ফ্যামিলি থেকেও আসে। কারণ একটা মানুষের সৌন্দর্য শুধু দেখতে সুন্দর তা কিন্তু না, তার মনটা সুন্দর হতে হবে, তার সব কিছু মিলে সুন্দর হতে হবে, মানুষের জন্য তার একটা ভালো মন থাকতে হবে, সেবা করার, উপকার করার, ইভেন মানুষকে ভালোবাসা, ঠিক আছে? তাহলে আপনার চেহারা কিন্তু ওটা প্রতিফলন হবে। আপনি যদি সারাক্ষণ খারাপ চিন্তা করেন, সারাক্ষণ মানুষের ক্ষতি করার চিন্তা করেন, তাহলে তো আপনার চেহারায় চলে আসবে, ঠিক আছে? এই জন্য আমি বললাম সৌন্দর্যটা শুধু আসলে বাইরের সৌন্দর্য না, এটা মনের সৌন্দর্য। মনের সৌন্দর্য থাকলে আপনার চেহারাটাতে সৌন্দর্যটা একটু প্রকাশ পাবে। আচ্ছা আপু, আমরা এতক্ষণ আপনার সাথে গল্প করলাম, আরো গল্প করবো, কিন্তু এখন আমরা আপনার কাছ থেকে আমাদের একটা ইয়ে আছে যে 3-4-E এনার্জাইজিং এডুকেশন উইথ এন্টারটেইনমেন্ট, তো এর মাধ্যমে আমরা আপনার কাছ থেকে গল্প, কবিতা অথবা গান শুনতে পারি। আপনি কিন্তু ভালো গান করতে পারেন, আমি জানি। না, শুনতে পারেন, ভালো গান করতে পারেন। আমার গানের প্রতি, গানকে আমি খুব পছন্দ করি, গানের প্রতি ভালোবাসা আছে। তো যেটা হয়েছে যে আমি অনেক বছর ছোটবেলায় গান শিখেছি, সব কালচারাল প্রোগ্রামে পার্টিসিপেট করতাম, কারণ আমার বাবা খুব কালচারাল মাইন্ডেড ছিলেন। তো যার কারণে হতো কি আমরা হয়তো কোথাও যাচ্ছি, আব্বা হয়তো ট্যুরে যাচ্ছেন, আমাদেরকে গাড়িতে, আমরা সব আমাদের অফিসে জিপে করে বেশিরভাগ যেতাম, গাড়িতে হয়তো আব্বা আমার সামনে, আমরা হয়তো পিছনে, আমরা 2 বোন ছিলাম তখন, ছোটো বোনটা খুবই ছোটো, ও আমাদের চেয়ে, মানে আমার বড় বোন এখানে আমেরিকা আছে, ছোটো বোন অস্ট্রেলিয়া আছে। তো আমি মানে ওদেরকে মিস করছি বলছে কথাটা। তো আমাদের হয়তো ছোটো বোনটা হয়তো কোলে আম্মার, আমি আর আমার বড় বোন গাড়ির পিছনে বসছি। আব্বা সবসময় সারা রাস্তায় গাড়িতে কোনো সিডি চালাতে দিতেন না, বা কোনো মানে তখন ক্যাসেট প্লেয়ার ছিল, চালাতে দিতেন না, বলতো না তোমরা গান করো। তো আমরা দুজন গান গেতেই যে থাকতাম সারাটা রাস্তা। আব্বা এটা খুব হাততালি দিতেন, খুব এনজয় করতেন, মানে আব্বা আমাদেরকে সবসময় খুব ইন্সপায়ার করতেন। আব্বা মানে খুবই মানে অসাধারণ একটা মানুষ ছিলেন। তো এই জন্য ওই ছোটোবেলায় গানটা ছিল, কিন্তু যেটা হয়েছে অনেক বছর আসলে গানের সাথে যোগাযোগ ছিল না, আর বিয়ের পরে আসলে ছিল না, বিয়ের আগেও মোটামুটি ছেড়েই দিয়েছিলাম। তো এখন যেটা হচ্ছে, আমি বললাম না ইচ্ছা থাকতে হয়, আমার ইচ্ছার জন্য আমি যেটা করেছি, আমার মেয়ে যখন শেখা শুরু করলো গান, ওর সাথে আমি গান শেখা শুরু করেছি এই বয়সে, ঠিক আছে? তারপরে ছবি আঁকা, আমার মেয়েকে খুব ভালো ছবি আঁকে, ওর সলো আর্ট এক্সিবিশন হয়েছে গ্রিন গ্যালারিতে 3 দিনে। তো ও ছবি আঁকায়, তো ওর যখন টিচার আসে তার কাছ থেকে তো আমি ছবি আঁকাও শুরু করেছি। তো দেখা গেল আমি ওর সাথে বসে বসে শিখছি। তো শেখার আসলে কিন্তু কোনো বয়স নাই, শুধু ইচ্ছা থাকতে হবে, আপনার স্বপ্ন থাকতে হবে যে আপনি এটা করতে চান। তো এই জন্য আসলে করছি, এই জন্য আমি বলবো যে আপনি খুব ভালো গান বললে হবে না, কারণ আমি খুব ভালো গান গাই না, কিন্তু আমি চেষ্টা করছি এই জন্য। তো আজকে আমি শোনাবো না, নেক্সট কোনো প্রোগ্রামে শোনাবো, কারণ আমার আসলে আজকে আমি রেডি না। তাহলে গান ছাড়া অন্য কিছু শুনতে পারি, তাহলে আপনার বাবার সাথে কাটানো মজার কোনো স্মৃতি আমরা শুনতে চাই। আসলে আমার বাবা এত ভালো একটা মানুষ ছিলেন, আমি বললাম প্রতিটা জিনিসই আমার কাছে, মানে আব্বার সব কিছুই আমার কাছে খুব মানে মজার স্মৃতি। আর আব্বাকে নিয়ে আসলে আমি বেশি কথা বলতে চাই না, কারণ আমি খুব ইমোশনাল হয়ে পড়ি।
তো আব্বা আমার যেটা একটা বলি যে আব্বা যখন আমি হয়তো খুব ভাত টাত খেয়ে ফেলেছি, লাঞ্চ টাঞ্চ করা শেষ, কিন্তু আব্বা অফিস থেকে আসলেন, আব্বা আসলে আমার কাজ ছিল আমি মানে আব্বার সব কাজগুলো করে দিতাম। আব্বা অফিসে যাওয়ার আগে আব্বার জুতা ব্রাশ করে দেওয়া, আব্বার শার্ট রেডি করে দেওয়া, এভরিথিং। আব্বা ফিরলে আব্বাকে আমি প্লেট ধুয়ে খাবার রেডি করে দিতাম, খেতে বসতো, আব্বা আমি দাঁড়িয়ে থাকতাম। তো এটা আমার কাজ ছিল, মানে আমি করতে পছন্দ করতাম। তো দেখা যেত আব্বা যখন ভাত খাচ্ছে আব্বা এত মজা করে খেতেন, মরিচ টরিচ দিয়ে খুব মজা করে, চেহারাটা দেখে মনে হচ্ছে না জানি কত মজা। হ্যাঁ, তো আমার একটা স্বভাব আছে, আমি কারো হাতে মাখানো কিছু খেতে পারি না, কিন্তু আব্বা যখন খেতেন আমি আর থাকতে পারতাম না। হ্যাঁ, আমার হাতে না জানি কি মজা, আচ্ছা আমি কিন্তু খেয়ে ফেলেছি সেম জিনিসটাই। হ্যাঁ, তখন আমি দাঁড়িয়ে আব্বাকে বলতাম আব্বা একটু খাওয়াই দাও, আব্বা আমাকে মুখে তুলে খাওয়াই দিতেন। তো এইটা আমার কিন্তু খুব মনে পড়ে, মানে এটা আমার কাছে খুব ভালো লাগে যে আসলে মানে আব্বা ছিলেন আমার বন্ধুর মতো। আর আব্বার সবকিছু আমি বললাম না অনেক স্মৃতি, মানে কি বলবো বলে শেষ করা যাবে না, এটাই। আচ্ছা আপু, আমাদের একটা পজিটিভ কন্টেন্ট সাইট আছে, বাংলা একটা বর্ণ দিয়ে দন্তস দিয়ে, যেমন স্বপ্ন, সুযোগ, সুশিক্ষা। তো এরকমভাবে যেমন সাজসজ্জা আছে, তারপর স্বপ্ন, সুযোগ, সম্ভাবনা। আমরা যেমন সাজসজ্জা, এই কন্টেন্টটাকে আমরা কিভাবে আরো ডেভেলপ করতে পারি, কিভাবে আরো উন্নত দিকে নিতে পারি, বা কোন কোন বিষয়গুলো দিলে সবাই নতুন নতুন কিছু শিখতে পারবে? আপনি কিন্তু শুনিও আছে। তো যেটা হচ্ছে আমার কাছে মনে হয় সাজসজ্জা শুধু চেহারার না, আমরা যেটা করি আমরা কিন্তু খাবারের সাজসজ্জাও করি, ঠিক আছে? ফুড প্রেজেন্টেশন, যেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা যখন খাবারটা খাই আমরা কিন্তু মুখে পরে দিই, চোখে ফার্স্টে দেখি। হ্যাঁ, তো প্রথম দেখাটা যেন সুন্দর হয়। নিজে খুব সুন্দর করে সাজলাম, সে যে খাবারটা আনলাম খুব এলোমেলো, মানে দেখতে ভালো না, কেউ কিন্তু খাবারটা খাবে না। তো এই জন্য আমি বলবো সাজসজ্জা শুধু নিজের জন্য না, আপনি আপনার যে খাবারটা আপনি গেস্টকে সার্ভ করবেন সেটাও খুব সুন্দর করে সাজিয়ে পরিবেশন করবেন। কারণ ফুড ডেকার প্রেজেন্টেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার কিছু নিয়ম আছে, রুলস আছে। তো যারা জানতে চান, মানে আমি যেমন সেরা রাঁধুনিতে গিয়েছিলাম ওদেরকে ফুড প্রেজেন্টেশনের উপর একটা গ্রুমিং করার জন্য। তো তখন আমি দেখেছি এটা কিন্তু খুব অভাব, মানে এটা অনেকেই কিন্তু প্রপার ওয়েটা জানে না, এটা কিন্তু জানতে হয়, শিখতে হয়, ঠিক আছে? বাহ্যিক সাজসজ্জা আমাদের নিজেদের জন্য যেমন শিখতে হচ্ছে, ফুড প্রেজেন্টেশনটাও কিন্তু শিখতে হয়, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তো আমি আশা করবো আপনারা এটা শিখবেন। এবং মানে আমি যেটা এটা সেরা রাঁধুনিতে দেখলাম, রূপচাঁদে আমি জাজ হিসেবে ছিলাম, গেস্ট জাজ, সেখানে আমি দেখেছি খাবারগুলো প্রেজেন্টেশন মানে ভালো না। এটা আমি একটু আমার কাছে মনে হচ্ছে এখানে খুব ল্যাকিং আছে বাংলাদেশে, প্রপার নিয়মগুলো জানে না। তো এটা আসলে জানা উচিত। শুধু বাইরের সাজসজ্জা শিখলাম, নিজেকে সুন্দর করলাম সেটা না, আপনি গেস্টকে যখন খাবারটা দিবেন সেটাও যেন খুব সুন্দর পায়, আপনার মতোই দেখতে, এটা মাথায় রাখবেন। আচ্ছা আপু, যারা রূপচাঁদার মতো বড় ধরনের রাঁধুনি বিষয়ক প্রেজেন্টেশন বা প্রোগ্রামে প্রেজেন্ট করতে চায়, তাদের কোন কোন দিকগুলো আপনারা বেশি দেখেন? আসলে সবকিছু মিলে নাম্বার দেওয়া হয়। হ্যাঁ, শুধু যে রান্না করে আনলো সেটা না, তার অ্যাটিটিউড, তার মানে সবকিছু এভরিথিং, সে যে ওখানে এইটা করছে কম্পিটিশনটাতে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক, বা একজন হয়তো খাবারটা রান্না করে একে একে খাওয়াই দিল, যেটা রুলস না, এগুলো করা যাবে না। এরকম অনেক কিছু আছে, শুধু রান্না সবকিছু দেখা হয়, সবকিছু মিলে। হ্যাঁ, হ্যাঁ, মানে একটা তাদেরকে গ্রুম করা হয়, তাদেরকে মানে শেখানো হয় সবকিছু। তো আমার কাছে মনে হয় কেউ যদি একটু চেষ্টা করে ভালো করতে পারবে, যদি ইচ্ছা থাকে। কারণ রান্নাটা আমরা কম বেশি সবাই জানি, বাকি জিনিসগুলো আসলে নিজেকে তৈরি করে দিতে হবে। আরেকটা বিষয় আমি জানি যে ওটাতে আমি যেটা জানতে পেরেছি, আপনি কিন্তু এর পাশাপাশি কিছু বইও লিখছেন আমার মনে হয়, আমি দেখেছি আপনার বই একটা হাতে আছে আপনার, তো বইটি কমপ্লিট হয়েছে কিনা? বই তো কমপ্লিট মোটামুটি, কারণ আমার এই বইমেলায় দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি জাস্ট একটা আসলে পারমিশনের জন্য ওয়েট করছি। আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছি বইটাতে, যার জন্য কয়েকটা পাবলিকেশনের সাথে কথা হওয়ার পরে আমি দিই নাই। যদি ওইটা হয়, আমি পারমিশনটা পেয়ে যাই, তাহলে খুব শীঘ্রই হয়তো একটা ইনোগ্রেশন প্রোগ্রাম করবো, করে হয়তো বইটা। কিরকম চমক পাচ্ছি আমরা সেই বইতে? এটা তো কেমন চমক তো বলে দেওয়া যাবে না। অবশ্যই যারা এই মুহূর্তে আমাদের আড্ডা দেখছেন তারা কিন্তু অপেক্ষা করবেন, আপনার কিন্তু দারুণ একটা বই আসছে, আমরা হয়তো এই পেতাম, কিন্তু খুব শীঘ্রই আমরা কাছে পেয়ে যাবো। এর পাশাপাশি আপনি কিন্তু 2016 সাল থেকে অনেকগুলো অ্যাওয়ার্ডের মালিক হয়েছেন এই পর্যন্ত। তো সেই অ্যাওয়ার্ড 16 সাল থেকে এই পর্যন্ত 17 সালে আমার মনে হচ্ছে 4টা না 5টা অ্যাওয়ার্ড পেয়েছেন, মানে একদম বড় বড়, যে গোল্ডেন পেন অ্যাওয়ার্ড, রেডিও স্বদেশ সম্মাননা, রাঁধুনির উপরে বিশেষ সম্মাননার পদক পেয়েছেন। তো কোন মানে যে পদকটা পাওয়ার আপনার স্মৃতি এখন আপনার ভালো লাগে, যে সবচেয়ে অনুভূতির সাথে ভালো ছিল? আসলে প্রত্যেকটা সম্মাননায় কিন্তু আপনার কাছে ভালো লাগবে, হ্যাঁ, কারণ আপনি আপনার কাজে যখন কেউ স্বীকৃতি দিচ্ছে, আপনার কিন্তু সেটা ছোট হোক বড় হোক প্রতিটাই ভালো লাগবে। তো যেটা আমার অনেকগুলো আসলে পেয়েছে, উনি বলেছেন আরো কিছু আছে, স্টার অ্যাওয়ার্ডও আছে, কিছুদিন আগে পেলাম এটা, চিত্র জগৎ একটা অ্যাওয়ার্ড আছে, এটা পেয়েছি। তারপরে
স্টার অ্যাওয়ার্ডটা বেশ বড়, এটিএন বাংলা হ্যাঁ, হ্যাঁ। মিডিয়া পার্টনার ছিল, তো এরকম গোল্ডেন পেন অ্যাওয়ার্ডটা তো ওটাও ভালো, মানে কোনো এক একটা অ্যাওয়ার্ড এক এক রকম, আর প্রতিটা অ্যাওয়ার্ডের আমি বললাম আমার কাছে সমান। কিন্তু তারপর আমি বলবো আমি যেহেতু প্রথম স্বীকৃতি পেয়েছিলাম, একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম, সেটা হচ্ছে সেরা রন্ধনশিল্পী অ্যাওয়ার্ড। তো এইটা আমার কাছে মনে হয় একটা, যেহেতু প্রথম পেয়েছি, এটা আমার কাছে স্মরণীয়। আচ্ছা, অনেকে কিন্তু আমাদেরকে দেখছেন, একজন পাকিস্তান থেকে কিন্তু আমাদেরকে দেখছেন, যে আমি পাকিস্তান থেকে বলছি। তো যারা যেখান থেকে দেখছেন তারা কিন্তু আজকে আড্ডাটা শুরু থেকে যারা দেখতে পারেন, লাইভ শেষ কিন্তু দেখতে পারবেন, এবং যারা বিশেষ করে রান্নার উপরে কাজ করতে চাচ্ছেন বা শেফ হতে চাচ্ছেন, তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারেন। চাইলে আপনি কিন্তু সে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। এবং আমরাও চেষ্টা করি যারা যে স্বপ্নই দেখে না কেন, তারা যদি তাদের সেই স্বপ্নের দিকে লক্ষ্য রেখে সুশিক্ষাটা অর্জন করে, তাহলে সে সফলতা অবশ্যই পাবে। তো আমরা কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছি। আপনার কাছে যদি আরেকটু ছোট্ট করে আমরা যদি বিনোদনে যেতে পারি নাই। না, আজকে বিনোদন পর্বটা বাদ থাকুক, হ্যাঁ। যেহেতু আমি ছোটবেলা থেকে কালচারাল প্রোগ্রামগুলো করতাম এবং এখনো অবশ্য করি, এমন না যে করি না। মানে আমাদের যে ওমেন এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন পিকনিক ছিল কিছুদিন আগে, ওখানে আমি পার্টিসিপেট করেছি, ফ্যাশন শো করেছি, গান করেছি, মানে কিছু মজার এবং মডেলিং এর কিন্তু কাজ হ্যাঁ, করেছি। হ্যাঁ। আমার তো যেটা জানি আমি। তো এগুলো আসলে খুব ফান করে মজা করে, কারণ এটা সব নিজেদের মধ্যে। তো এই জন্য বললাম যে করি না তা না, কিন্তু আসলে এই মুহূর্তে আজকে না, কিন্তু কোনো একদিন হয়তো আপনাদের সাথে অবশ্যই আমরাও কিন্তু সেই অপেক্ষা হ্যাঁ, থাকলাম। অবশ্যই আমি কিন্তু আরেকটা জিনিস জানি, সেটা কিন্তু আমি বলবো না, আপনার মুখ থেকে শুনতে চাই। আপনার ফিউচার যেটা প্ল্যান আছে, প্ল্যানটা আসলে সুন্দর, আমি কিন্তু জানি না, আমি চাই যে আপনি বলবেন। আসলে ফিউচার প্ল্যান আমি তো বললাম চেঞ্জ হতে থাকে। হ্যাঁ, এখন হয়তো যেটা আছে সেটা কিছুদিন পর হয়তো নাও থাকতে পারে, কিন্তু এই মুহূর্তে আমার যেটা আছে সেটা হচ্ছে আমার একটা বড় নিজের রেস্টুরেন্ট খোলার ইচ্ছা আছে। হয়তো খুব তাড়াতাড়ি বইটা বের হবে, নিজের রেস্টুরেন্ট হবে, এরকম ছোট ছোট কিছু স্বপ্ন আছে। তো আশা করবো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন সবসময়, আর সবসময় এভাবে ভালোবাসবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে কোনো কিছু কখনো সম্ভব না। সবাই ভালো থাকবেন।